ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমরা বাংলা পেডাগজির ক্লাস করছো। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 5। ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আর তোমাদের যে যে চ্যাপ্টার গুলোতে মনে হচ্ছে যে সমস্যা আছে পেডাগজির, আমি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, পেডাগজির সিলেবাসটা নিয়ে। তো যেটা আমার আজকে বলার আছে, যে ফার্স্টে যে দেখো, তোমরা একটা এই পেডাগজির ক্লাসের সাথে সাথে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে যে 2200+ জিকের একটা তোমরা একটা স্পেশাল নোটস পাচ্ছ, পিডিএফ নোটস, অনলি ₹50 দিয়ে। ঠিক আছে, অনলি ₹50-তে পাচ্ছ। যারা এখনো পর্যন্ত নাওনি তারা শীঘ্রই নিয়ে ফেলো। তোমরা তোমাদের স্ক্যানার দেওয়া হয়েছে এবং তোমাদের নাম্বার দেওয়া হয়েছে, ফোন পে নাম্বার, পেটিএম নাম্বার, যেখানে তোমরা এই নাম্বারে ফোন পে করতে পারো বা পেটিএম করে তোমরা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দাও, অথবা স্ক্যানার দিয়েও তোমরা করতে পারো। ঠিক আছে, চলো আজকে আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা যে কোয়েশ্চেন, বেশিরভাগটা প্রশ্ন দেখো এখানে একদম তোমাদের কি বলবো, অ্যাপ্লিকেশন নির্ভর যে কোয়েশ্চেন গুলো হয় পেডাগজিতে, সেই প্রশ্নগুলো। গতকাল আমরা ফ্ল্যাট কোয়েশ্চেন আলোচনা করেছিলাম অনেকটাই। আজকে আমরা অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন আলোচনা করব, যার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বলছে যে গ্রামের মেলা সম্পর্কে পড়ানোর জন্য শিক্ষিকা চার্টে একটি মেলার ছবি এঁকে নিয়ে গেলেন। তিনি একটা চার্টে মেলার ছবি এঁকে নিয়ে গেলেন, গুড। এবং ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন, বলতো এটি কিসের ছবি? এর মধ্য দিয়ে শিক্ষিকা কি বোঝাতে চাইলেন? এর মধ্যে দিয়ে শিক্ষিকা কি বোঝাতে চাইলেন? প্রথমে বলছে যে পূর্ব পাঠের সঙ্গে শিক্ষার্থীর পরিচিতি তৈরি করলেন। বি হচ্ছে পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করলেন। সি হচ্ছে পাঠ সম্পর্কে প্রাণিত বা মোটিভেশন গড়ে তুললেন। আর ডি হচ্ছে পাঠের পর্যায়গুলিকে বিশ্লেষিত করার চেষ্টা করলেন। আচ্ছা, তোমাদের কি মনে হয় এক্ষেত্রে? তোমাদের কি মনে হয় সেটা তোমরা একটু জানাও। ঠিক আছে, একটু জানাও তোমাদের কি মনে হয়, উত্তর কোনটা হবে বলো। দেখো, এই বিষয়ে যেটা বলার আছে যে উত্তর হবে এখানে 1C, যেখানে বলছে পাঠ সম্পর্কে মোটিভেশন গড়ে তোলা। ঠিক আছে, পাঠ সম্পর্কে মোটিভেশন গড়ে তোলা। ওকে, তাহলে 1 আনসার হচ্ছে সি। 1 হচ্ছে আনসার সি। চলো নেক্সট। নেক্সট বলছে, দেখো যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, আমরা ছোটবেলা পড়াই তাই না? তো এই ধরনের কবিতা কোন স্তরের শ্রেণীতে পড়ানো যেতে পারে? একটা বলছে প্রাক প্রাথমিক, একটা বলছে প্রাথমিক, একটা বলছে মাধ্যমিক, আর একটা বলছে উচ্চ মাধ্যমিক। দেখো, এই ধরনের কবিতা মূলত আমরা একেবারে প্রাক প্রাথমিক স্তরে পড়াই, তাই না? প্রাথমিকেরও নিচে আমরা যেটাকে এখন বলে থাকি এই যে 2 থেকে 4 বছর এখনকার কনটেক্সট অনুযায়ী, অথবা 3 থেকে 5 বছর যে স্টেজটা হয় সেটাতে আমরা পড়িয়ে থাকি। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে এ, 2 এর উত্তর হবে এ। প্রাক প্রাথমিক স্তরে এই ধরনের ছড়া পড়ানো হয়। নাম্বার 3, যেখানে বলছে যে বাংলা শিক্ষিকা তপতী ক্লাসে গিয়ে চক এবং ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে খুব ভালোবাসেন। কারণটা কি? তিনি কবিতা পড়ানোর জন্য, সময় নষ্ট করার জন্য, কিছু লেখার জন্য, নাকি কিছু বিশ্লেষণ করার জন্য? অবশ্যই এখানে যেটা উত্তর হবে যে তিনি তার চক এবং ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে তিনি ভালোবাসেন, সেটা হচ্ছে কিছু বিশ্লেষণ তো তিনি মুখেও করতে পারেন, কিছু লেখবার জন্য। এক্ষেত্রে যেটা উত্তর হবে, অবশ্যই তিনি কিছু লেখার জন্য ব্যবহার করেন। ঠিক আছে, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা কিছু লেখার জন্য তিনি ব্যবহার করবেন। 3 হচ্ছে সি। 4, আচ্ছা 4 আলোচনা করব আমরা, জাস্ট তার আগে বলি যে তোমাদের ম্যাথসের যে ব্যাচ চলছে, অ্যারিথমেটিক এবং বেসিক মেন্সুরেশন করানো হচ্ছে ক্লার্কশিপের জন্য। তোমরা যারা অ্যাডমিশন এখনো নাওনি, নিয়ে ফেলতে পারো। অনলি 499 3 মান্থসের ব্যাচ, যেটা
8348817027 এই নাম্বারে তোমরা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো, যারা এখনো নাওনি তারা কন্ট্যাক্ট করো। নেক্সট 4 নম্বরে দেখো, বলছে প্রাথমিক স্তরে ইপ্সিতা ব্যাকরণ পড়ানোর জন্য একটা চার্টে পেয়ালার ছবি আঁকলেন, মানে কাপ, এবং তার সংখ্যা, আকৃতি, আয়তন এগুলো নির্দেশ করলেন। তাহলে এই যে সংখ্যা, আকৃতি এবং আয়তন নির্দেশ করলেন, এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন? বিশেষ্য পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, নাকি সর্বনাম পদ? এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন? এর মাধ্যমে দেখো, এখানে আমরা সকলেই জানি যে যেটা হচ্ছে যে তোমার কি বলে, যখনই আমরা কোনো কিছু সংখ্যা বোঝাই, আকৃতি বোঝাই এবং আয়তন নির্দেশ করি, তার মাধ্যমে আমরা কোন পদ বোঝাই? অবশ্যই বিশেষণ পদ। উত্তর হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে, উত্তর হবে বিশেষণ পদ। নেক্সট, তাহলে 4 এর আনসার হচ্ছে বি। এটা তোমরা জানো, যারা জানো না তাদেরকে বিশেষণ পদ ইতিমধ্যেই করিয়েছি। যারা নতুন দেখছো অবশ্যই প্লে লিস্ট থেকে পদের ক্লাসটা একবার করে দেখে নাও। ওকে, চলো। বলছে নেক্সট কোয়েশ্চেন, বলছে নাম্বার 5, যেখানে প্রাক প্রাথমিক স্তরে শিশুদের শব্দ নিয়ে খেলা বেশ কার্যকরী। একদম, আমরা প্রথমে শব্দ শিখি, মানে বর্ণ, দেন হচ্ছে আমরা বর্ণ শেখবার আগেও আমরা শব্দগুলো মুখে মুখে বলি, তাই তো, তারপর বর্ণ। এই পদ্ধতি শিশুর শব্দ সচেতনতা বাড়ায়, বর্ণ সচেতনতা বাড়ায়, অক্ষর সচেতনতা বাড়ায়, নাকি বাক্য সচেতনতা বাড়ায়? কোনটা বাড়ায়? প্রাক প্রাথমিক স্তরে শিশুদের শব্দ নিয়ে খেলা বেশ কার্যকরী। এক্ষেত্রে শিশুদের শব্দ সচেতনতা বাড়ায়, এক্ষেত্রে শিশুদের শব্দ সচেতনতা বাড়ায়, ঠিক আছে, এক্ষেত্রে শিশুদের শব্দ সচেতনতা বাড়ায়। তাহলে এটা হচ্ছে 5A। আচ্ছা, নেক্সট উত্তরটা তোমরা আমাকে দাও, যে বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সব থেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে কোন শিক্ষা সহায়ক উপকরণ? অর্থাৎ আমি এমন কোন শিক্ষা সহায়ক উপকরণ মানে ব্যবহার করব যেখানে আমার কান এবং চোখ, অর্থাৎ আমি শুনি একটা দিয়ে দেখি, দৃশ্য এবং শ্রাব্য এই দুটোই কাজ করবে। সেক্ষেত্রে কোনটা উপকরণ? শ্রাব্য উপকরণ, দৃশ্য উপকরণ, দৃশ্য শ্রাব্য উপকরণ এবং সবগুলি। এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হলো দৃশ্য এবং শ্রাব্য। এখানে সবগুলো এই কারণেই নয়, পার্টিকুলার কেন হবে না, এখানে শুধুমাত্র দৃশ্য নয় অথবা শুধুমাত্র শ্রাব্য নয়, এখানে যেটা গুরুত্বপূর্ণ দৃশ্য শ্রাব্য। যেমন হচ্ছে দেখো, আমরা জানি যে টিভি, যেটাতে আমরা দেখি এবং শুনিও বটে, টিভি হচ্ছে একটা দৃশ্য শ্রাব্য উপকরণ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে 6 এর আনসার হবে সি। এই আনসার গুলো খুব তোমাদেরকে ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে। 6 এর যেটা বললাম টিএলএম এর ক্ষেত্রে, এগুলো যদি না জানা থাকে কোনটা দৃশ্যধর্মী, কোনটা শ্রাব্যধর্মী, কোনটা দৃশ্য শ্রাব্যধর্মী, এই জন্যই টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষা সহায়ক উপকরণ, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে যে ভাষার দক্ষতা, ভাষার শিখন এবং আয়ত্তীকরণ, এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়ো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 7, মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে শোনা কান ছাড়াও নির্ভর করে কিসের উপরে? আমরা কান দিয়ে শুনি, এছাড়া আর কিসের উপর নির্ভর করে? চোখের উপর, কান এবং চোখের উপর, মাথার উপর আর মস্তিষ্কের উপর। তাহলে কোনটার উপর নির্ভর করবে? আমরা কানের জায়গাটা আর মানে আমরা যে শোনার যে জায়গাটা, সেটা আর কার উপর নির্ভর করে? এটা আর নির্ভর করে মস্তিষ্কের উপর। চোখ দিয়ে আমরা দেখি, তাই চোখ হতে পারে না। মাথার কিন্তু একটা, অবশ্যই মাথা আমাদের সব সময় কি করে, একটা মেসেজ দেয়,
ঠিক আছে, এবং সেখান থেকেই আমাদের কিন্তু শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বাকিগুলো কাজ করতে শুরু করে। তাহলে 7D, তাহলে মস্তিষ্কের অলওয়েজ একটা ভূমিকা রয়েছে। নেক্সট, বাংলা ভাষায় শব্দ ভান্ডার, এটা কি হবে? বাংলা ভাষায় যে শব্দ ভান্ডার রয়েছে, যেটা আমরা এক কথায় বলে থাকি সসীম, অসীম, সামান্য নাকি বিধিবদ্ধ। ঠিক আছে, এক্ষেত্রে হলো শব্দ ভান্ডার অলওয়েজ হবে অসীম, অসীম শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার তো একটা দুটো হতে পারে না, যার কোনো সীমা নেই। তাহলে 8 হচ্ছে আনসার, হচ্ছে বি। দেখো পরের কোয়েশ্চেনটার উত্তর দাও। বাংলা ভাষার শব্দ ভান্ডার দ্রুত পঠন, অনুবাদ, বৃত্তি শিক্ষা সবগুলি। বৃত্তি শিক্ষা মানে তো আমরা কি বুঝি? বৃত্তি শিক্ষার ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে তোমরা জানো প্রত্যেকে, যেটা হলো যে অনেক বেশি করে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বৃত্তি শিক্ষা, দ্রুত পঠন, অনুবাদ নাকি সবগুলি। বৃত্তি শিক্ষা তো আমাদের প্রফেশনাল যে শিক্ষা, কোনো কিছু শেখার জন্য যে শিক্ষা, সেটাকে আমরা বলে থাকি। তাই সেক্ষেত্রে এটাকে বাংলা ভাষায় শব্দ ভান্ডার কখনো সেভাবে বৃত্তি শিক্ষা হবে না, এটা অনুবাদ। বিভিন্ন ভাষা থেকে আমরা, বিভিন্ন ভাষা থেকে শব্দ ভান্ডার এসেছে, দ্রুত পঠন হবে না। তাই জন্য এক্ষেত্রে আমরা উত্তর দেব নয়েরটা, 9 বি। আমরা এটা বলেই থাকি যে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে অধিকাংশটাই সংস্কৃত ভাষা অথবা আরবি, ফার্সি, এই সমস্ত ইংরাজি ভাষা থেকে, এই সমস্ত ভাষা থেকে, পর্তুগিজ। পরবর্তীতে তোমরা জানো যে শব্দ ভান্ডারে আমি করাই যে কোন ভাষাটা কোথা থেকে এসেছে। ঠিক আছে, তো সেই জন্য বাংলা ভাষার শব্দ ভান্ডার অনুবাদ উত্তর হবে। এটা খুব ভালো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, এগুলো কিন্তু জানতে হবে। পরেরটা বলছে দেখো, কিন্ডারগার্টেন শিক্ষায় ফ্রয়েবল ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন? কিন্ডারগার্টেন স্তরে তিনি বলছেন যে ভাষা শিক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ। কে বলছে? ফ্রয়েবল বলছে। কেন বলছে? ভাষা হলো একটা সাংকেতিক ভাব, যেখানে শিশু নিজেকে বিশ্ব সত্তার সঙ্গে একীভূত করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, ভাষার মাধ্যমে শিশু বস্তু জগতের সঙ্গে পরিচিত হয়। সি বলছে যে প্রকৃতির সঙ্গে পরিচিত হয়। আর ডি বলছে যে ভাষার মাধ্যমে মানুষ মনোজগতের সঙ্গে পরিচিত হয়। ঠিক আছে, ভাষার মাধ্যমে মানুষ মনোজগতের সঙ্গে পরিচিত হয়। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক কথায় যদি আমরা বলি যে কিন্ডারগার্টেন স্তরে যেটুকু দরকার, সেটা হলো যেখানে শিশু বিশ্ব সত্তার সঙ্গে নিজেকে একীভূত করতে পারে, কারোর সঙ্গে পরিচিত নয়, যেখানে হচ্ছে তার মানে তার নিজের সত্তার সাথে নিজেকে একীভূত করতে পারে। কিন্ডারগার্টেন স্তরে সে তো অত কিছু বোঝে না। এটাই ফ্রয়েবল বলেছেন, বিখ্যাত মনস্তত্ত্ববিদ ফ্রয়েবল। ঠিক আছে, শিক্ষাবিদ, মনস্তত্ত্ববিদ ফ্রয়েবল। নেক্সট, আচ্ছা এটা হলো প্যাভলভ। এই যে শব্দটা রয়েছে, যেটা হচ্ছে প্যাভলভ। এই প্যাভলভ কি বলছে? যে আমাদের বা প্রত্যেকটি শিশুকে জীবনে একটা নিয়মের মধ্য দিয়ে চলা উচিত। যেখানে বলা হচ্ছে যে প্যাভলভ তার অনুবর্তনবাদের মূল যে কথা, যেটা বলছেন যে শিক্ষক এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র, শিক্ষক এবং বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক সাধন করা। আর একটা বলছে কোনোটি ঠিক নয়, কোনটা হবে? তোমরা কি মনে করছো? অ্যাকচুয়ালি প্যাভলভ যেটা বলতে চায়, যে সেটা হচ্ছে, প্যাভলভ যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আহ প্যাভলভ যে তার অনুবর্তনবাদের মাধ্যমে যেটা বলতে চায় সব থেকে বেশি করে, প্যাভলভের কথার মধ্যে আমরা এইটুকুই বুঝি যে যেখানে তিনি বলছেন যে অবশ্যই ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা। ঠিক আছে, তাহলে প্যাভলভ তার অনুবর্তনবাদে তিনি যেটা জানাচ্ছেন, অনুবর্তনবাদ এক কথায় এক্ষেত্রে তোমরা যেটা তোমাদের তোমরা এতে পড়ো, যেখানে যেখানে তিনি বারবার জানাচ্ছেন যে একটা নিয়মের মধ্য দিয়ে একজন তোমার কি বলে আহ,
ছাত্র বা ছাত্রীকে, যেটাকে আমরা বলি যে তাকে চলতে হবে। তার কারণটা কি? যেখানে হচ্ছে প্যাভলভের এই তত্ত্বের উদ্দেশ্যটা কি, যেখানে তিনি বলতে চাইছেন যে কোনো কিছু নতুন আচরণের সঙ্গে তাকে পরিচিত হতে হবে, তাকে একটা আচরণ করতে হবে। এই যে অনুবর্তনবাদ যেটা প্যাভলভ বলে গেছেন, তিনি সক্রিয় অনুবর্তন তত্ত্বের কথা বলেছেন। এই সক্রিয় অনুবর্তন হচ্ছে যেখানে প্রাণী একটা প্রতিক্রিয়ায় সাড়া দেয়, তাই না? প্রাণী একটা প্রতিক্রিয়ায় সাড়া দেয়। সক্রিয় যে অনুবাদ তত্ত্ব, যেটা প্যাভলভ হচ্ছেন পুরনো, তারপর স্কিনার এই বিষয়ে বলেছেন যে প্রাণীর আচরণের ধারাবাহিকতার মধ্য দিয়ে একটা পরিবর্তন ঘটে, ঠিক আছে, সেটাকে বলেছে পরিলক্ষিত হয়। তাহলে এক কথায় আমরা কি বলবো? ছাত্র এবং বিষয়বস্তু এই দুয়ের মধ্যে সংযোগ সাধন করা, সম্পর্ক স্থাপন করা, এই বিষয়টাই হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে এই যে অনুবর্তনবাদ যেটা রয়েছে, আমরা সেটাকেই বলছি যে এক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আমাদেরকে একটা প্রত্যেকদিন একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এটাই হলো মূল বিষয়, যে আমরা একটা নিয়মের মধ্য দিয়ে, অনুবর্তনবাদে যেখানে আমরা একটা নিয়মের মধ্য দিয়ে যাব, প্যাভলভ সেটারই কথা বলেছেন অনুবর্তনবাদের কথা বলতে গিয়ে, যেখানে একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাব। ঠিক আছে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে কুকুরের সঙ্গে যে উদাহরণটি দিয়েছেন, যে কুকুরের কোনো কিছু খাবার দেখলে তার জিভ থেকে যে লালা বের হয়, তো এই বিষয়টাকে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বলবো ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ স্থাপন করা। ওকে, নেক্সট বলছে ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার, যাতে ছাত্রছাত্রীরা কি করতে পারে? মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। তাহলে সেক্ষেত্রে মাতৃভাষা শুনে বক্তব্য বুঝতে পারা, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারা, বই পড়ে তার অর্থ বুঝতে পারা, আর সবগুলি ঠিক। মাতৃভাষার মধ্যে দিয়ে যে দক্ষতা অর্জন করবে, সেটা কোনটা গুরুত্বপূর্ণ? মাতৃভাষার ক্ষেত্রে সে যেটা বুঝতে, অবশ্যই মাতৃভাষা শুনে বক্তব্য বিষয়বস্তু বুঝতে পারা, এটা একটা বিষয়। আর মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করা, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম দুটোই যদি রাইট হয়, এবং বই পড়ে তার অর্থ বোঝা, ওটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যেহেতু প্রথম দুটোই গুরুত্বপূর্ণ, তাই আনসার হয়েছে 12D। আনসার হয়েছে 12D। পরের উত্তরটা তোমরা দাও, যে শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? জ্ঞান আহরণ, বোধ শক্তির বিকাশ, দক্ষতা অর্জন, নাকি এই সবগুলোই দরকার? কোনটা দরকার সেটা আমাকে বলো। এক্ষেত্রে জ্ঞান আহরণ করা দরকার শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে, বোধ শক্তির বিকাশ ঘটানো দরকার, দক্ষতা অর্জন তো অবশ্যই দরকার, এটা তো মাস্ট, এটা তো ভিভিআই। প্রথমে এইটা দরকার, তারপরে বিকাশ সাধন দরকার, তারপর তো জ্ঞান আহরণ করলাম আমি, সেখান থেকে কিছু জ্ঞান পেলাম, সেটাও দরকার। তাহলে এখানে সবগুলোই সঠিক, তাই জন্য এখানে আনসার হয়েছে 13D। নেক্সট, নিচের কোনটি শ্রবণের ভাগ নয়? শ্রবণ একটা একপাক্ষিক শ্রবণ, একটা দ্বিপাক্ষিক শ্রবণ, দুটো শ্রবণ হয়, হ্যাঁ, একটা একপাক্ষিক, একটা হলো দ্বিপাক্ষিক। তো এখানে তোমাদের সেটা দেয়নি, একটা বলছে মনোযোগ সহকারে শ্রবণ, একদম। আচ্ছা, কোনো কিছু তোমরা মনোযোগ দিয়ে শুনছো না, কোনো কিছু তোমরা মনোযোগ দিয়ে শুনছো না, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হলো স্বতঃস্ফূর্ত ভাবে শ্রবণ। স্বতঃস্ফূর্ত মানে মনোযোগ বিহীন শ্রবণ, সেটাও গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আকস্মিক শ্রবণ। আকস্মিক শ্রবণ বলে সাধারণত কোনটা, এটা শ্রবণের ভাগ হতে পারে না, কারণ মনোযোগ সহকারে শ্রবণ এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হচ্ছে যে তোমার কি বলে, এক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আহ
আরেকটা যেটা হচ্ছে যে মনোযোগ না দিয়ে শোনা, একদমই তাই, মনোযোগ না দিয়ে শোনা, এটা কিন্তু হতেই পারে। মনোযোগ না দিয়ে শোনা, যে তুমি একেবারেই মনোযোগ ছিল না বিষয়বস্তুটাতে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে আকস্মিক শ্রবণ। আনসার হবে এক্ষেত্রে 14C, আকস্মিক শ্রবণ। ঠিক আছে, 14C এটা কিন্তু আছে। এবার সবাই বলতে পারো যে ম্যাম এটা কেন হবে, তার কারণ হচ্ছে আমরা তো আকস্মিক ভাবে কোনো কিছু শুনতেই পারি, তাই না? আকস্মিক ভাবে আমরা তো কোনো কিছু শুনতেই পারি, সেক্ষেত্রে কেন হবে? সাধারণত এই এটা হচ্ছে বিষয়বস্তু, যেটা হচ্ছে তোমার শ্রবণের অ্যাকচুয়ালি ভাগ হতে পারে না। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত শ্রবণ, আমরা জানি যে শ্রবণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা একপাক্ষিক, যেটা তুমি একদম মনোযোগ সহকারে একজনেরই কথা শুনছো, কারোর বক্তৃতা শুনছো, ঠিক আছে, তুমি একপাক্ষিক, এখানে কেউ অন্যজন কথা বলছে না। যখন দুজনে মিলে কথা বলে সেটা হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ। আবার কেউই কথা বলছে না, সেটা মনোযোগবিহীন শ্রবণ, মানে তোমার মন নেই সেই শ্রবণের প্রতি, কি যে বলছে তোমার কোনো মন নেই। আর আকস্মিক শ্রবণ যেটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রবণের ভাগ নয়, এটা হচ্ছে শ্রবণ জনিত একটা রোগ, শ্রবণের অক্ষমতা, শ্রবণের অক্ষমতা জনিত একটা রোগ, যেখানে আমরা দেখতে পাই যে শ্রবণটা কি হচ্ছে, ক্ষমতাটা হ্রাস পাচ্ছে, শোনার ক্ষমতা হ্রাস পায়। ওকে, নাম্বার 15, কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার জানতে পারা যায় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা, প্রত্যক্ষ পঠনের দ্বারা, কোন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা এবং আলাপ পরিচয়, সবগুলোর দ্বারা। এই চারটের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ? এটার উত্তর তোমরা আমাকে আগামীকাল দেবে, এটার উত্তর তোমরা আগামীকাল আমাকে দেবে, এবং আমি তোমাদেরকে আহ অবশ্যই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের তোমরা জানো যে সিটেট এর কোয়েশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে, আবার তার সঙ্গে একটা ইভিএস এর মেটেরিয়ালস রয়েছে। তো সবগুলো মিলিয়ে 195, অনলি 195 এ পাওয়া যাচ্ছে লাস্ট 10 ইয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন এবং আনসার। ঠিক আছে, 5টা সাবজেক্ট প্লাস পরিবেশে আবার আলাদা করে, সব মিলিয়ে 195, এবং তোমরা এটাকে পেটিএম করতে পারো 8348817027, এই নাম্বারে পেটিএম করতে পারো, অথবা তোমাদের যে স্ক্যানার আছে সেখানেও তোমরা ছবি তুলে কিন্তু পেমেন্ট করে দিতে পারো, ঠিক আছে? স্ক্যানার থেকে অবশ্যই পেমেন্ট করে স্ক্রিনশট দিতে ভুলো না। আচ্ছা দেখো, এখানে আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য, মূলত আদর্শ পাঠের 4টে বৈশিষ্ট্য থাকে। কারণ একটা হলো, আমরা জানি যে নির্ভুলতা, কোনো ভুল থাকবে না। একটা হচ্ছে গতিশীলতা, আমরা যে পড়াটা পড়বো অবশ্যই সেটা হবে গতিশীল। তার কারণ হচ্ছে যে এটা তোমরা সকলেই জানো যে আমরা যখন কোনো একটা পাঠ পড়ি, সেটা যদি অত্যন্ত আস্তে আস্তে পড়া হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হয় তার কিন্তু সেখানে কোনো ইচ্ছাটা থাকে না, সেটা কিছুটা পড়তে পড়তে অত্যন্ত বোরিং লাগে, আর আমরা কিন্তু পড়ে উঠতে পারি না। তাই জন্য আদর্শ পাঠের ক্ষেত্রে যে 4টি বৈশিষ্ট্য, যার প্রথম বৈশিষ্ট্য নির্ভুলতা, যেখানে কোনো ভুল থাকবে না, আদর্শভাবে সেই পাঠটা কোনো অংশ পাঠের বাদ দেওয়া যাবে না, শব্দের আদিতে বা শব্দের শেষে, প্রথমে শেষে যা যা থাকবে সেগুলো লক্ষ্য করতে হবে। আর গতিটা তো বললাম, আরেকটা হলো তুমি যখন যে পাঠটা পড়ছো, সেই পাঠটা পড়ে তোমার যেন একটা উপলব্ধি জন্মায়, যে পাঠটা পড়ছো সেটা পড়ে তোমার যেন একটা উপলব্ধিতে, তুমি একটা ধারণায় যেন পৌঁছতে পারো। তাই জন্য এই উপলব্ধি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো সেই পাঠটা পড়ে। আরেকটা হলো অভিব্যক্তি, পাঠটা পড়বার শেষে যদি সেটা দুঃখের হয়, দেখবে অটোমেটিক্যালি তোমাদের চোখ দিয়ে জল এসে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু তুমি সেটা রস আস্বাদন করতে পেরেছো, তোমার পড়া আদর্শ পাঠের ওটা মূল বৈশিষ্ট্য। অথবা যদি সেটা খুব হাসির হয়, তাহলে তুমি অবশ্যই হাসবে। তাহলে অলমোস্ট আমরা 4টে বৈশিষ্ট্য পাচ্ছি আদর্শ পাঠ থেকে। যারা এই 4টে বৈশিষ্ট্য করেছো তাদের জন্য আনসারটা রাইট। ঠিক আছে, 15-র বি আনসার রাইট। কি কি 4টে বৈশিষ্ট্য? একটা হচ্ছে নির্ভুলতা, একটা হলো গতিশীলতা, একটা হচ্ছে তোমার অভিব্যক্তি, অভিব্যক্তি হলো একটা, আর একটা হচ্ছে যে উপলব্ধি, তুমি পাঠটা থেকে কিছু উপলব্ধি করলে কিনা।
কোনো কিছু জ্ঞান তুমি লাভ করলে কিনা, সেটাই হলো তোমার উপলব্ধি। ঠিক আছে? তাহলে আদর্শ পাঠের এই 4টি অংশ মনে থাকে যেন, আদর্শ পাঠের এই 4টি অংশ। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। তোমরা 15 এর কোয়েশ্চেনটার অতি অবশ্যই আনসার তৈরি করো এবং কালকে আমাকে জানাও। ওকে, কাল আমরা আবার আরো 15 কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব এইভাবে, এবং তারপর আমরা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজও এমসিকিউ করাবো। ঠিক আছে? চলো, তোমাদের যদি কারোর মনে হয় যে কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা আছে, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা আজ নতুন দেখছো পরবর্তী ক্লাসগুলো দেখবার জন্য। ওকে, গুড নাইট।